এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঝিলমিল, আমি কি সত্যি তোকে দেখছি? তুই তুই দরজা খুলছিস? ঝিলমিল ঝটপট 2 হাত বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে ধারালো গলায় বলল। না তো, চাচি দরজা খুলেছে। জারিফ একটা তাচ্ছিলের হাসু দিয়ে টাল সামলাতে সামলাতে বলল। আমার কোনো চাচি টাচি নেই, শর্ত সামনে থেকে। তা এখানে এসছিস কেন? তুই না বলেছিলি আমার মুখও আর দেখবি না? তাহলে আবার কি চাস? এই শোন, কেঁদে কেটে কোনো লাভ নেই। আমি তোর মতো কত মেয়ের সাথে এমন টাইম পাস করি। তুই সিরিয়াস হয়ে গেছিস বলে আমার কি দোষ? কে কাচ্ছে? তোর মতো এই লিকলিকে জিরাফের জন্য আমি কাঁদবো? এটা আমার স্বামীর বাড়ি, তাই আমি এখানে এসেছি। ঝিলমিল মুখ বাঁকিয়ে জবাব দিল। চোখ দুটো পিটপিট করে বলল জারিফ। দিনে দুপুরে নেশা করেছিস নাকি? এখন সকাল, আর নেশাটা তুই করেছিস, আমি না। হা, এখনো আমাকে এনে স্বপ্ন দেখে যাচ্ছিস? এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আমার দাদিমা তোকে একদমই পছন্দ করে না, সবার সামনে থেকে। জারিফ বিদ্রুপের স্বরে বলল। তোর বউ হতে এখানে কে মরতে এসছে শুনি? এই তো একটু আগেই বললি এটা নাকি তোর স্বামীর বাড়ি। জারিফ বাঁকা হাসল। ঝিলমিল এবার জারিফের খুব কাছে এগিয়ে গেল। তারপর অত্যন্ত স্পষ্ট ও গম্ভীর গলায় বলল। ঠিকই তো বলেছি, আমি আমার স্বামীর বাড়িতে আছি, এই বাড়ির ছোট বউ হয়ে। তোর একমাত্র চাচা শেহরিয়ার ফাইজান বারিশের স্ত্রী। কথাটা শুনে আবারও এক চরম তাচ্ছিলের হাসি ফুটে উঠল জারিফের ঠোঁটে। বলল। আমার চাচ্চুর তো কাল তোর ফুফির সাথে বিয়ে হয়ে গিয়েছে। আহারে, আমাকে হারিয়ে তুই এতটা পাগল হয়ে যাবি ভাবিনি। আমি তো তোকে আগেই বলেছিলাম, আমার বাকি গার্লফ্রেন্ডগুলোকে মেনে নিতে পারলে আমার সাথে থেকে যা। তুই তো থাকলি না, ইগো দেখালি। ঝিলমিলে এক ঝটকায় হাত উঁচিয়ে জারিফকে থামিয়ে দিল। চোখ দুটো আগুনের গোলার মতো করে বলল। চুপ বেয়াদব! নিজের চাচাকে এসব সস্তা কথা বলতে তোর লজ্জা লাগে না? আমি যা বলছি কান খুলে ভালো করে শোন। কাল আমার ফুপির সাথে নয়, আমার সাথে তোর একমাত্র চাচার বিয়ে হয়েছে। অ্যান্ড নাও আমি এখন এই বাড়ির ছোট বউ, আর সম্পর্কে তোর নতুন চাচি। জারিফের হাত ফসকে গেল দরজার চৌকাঠ থেকে। সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে চোখ বারবার করে বলল। দেখ, ফাজলামো করবি না ঝিলমিল। আমার চাচ্চু কোন দুঃখে তোর মতো একটা পুচকু মেয়েকে বিয়ে করতে যাবে? বাসর ঘর থেকে মাত্র বের হলাম, আর তুই এখনো বলিস বিয়ে করার কথা? তোর সাথে কি আমার এখন ফাইজলামি করার সম্পর্ক? ঝিলমিল কড়া গলায় জবাব দিল। ঠিক তখনই ওপর থেকে পদশব্দ শোনা গেল। বাড়ির ওয়াশরুম থেকে বের হয়ে ঝিলমিলকে রুমে না পেয়ে নিচে নেমে এসেছে। সিঁড়ি দিয়ে নামতে যখন সে ঝিলমিলকে সদর দরজায় এই এলোমেলো পোশাকে জারিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, তার মেজাজ বিগড়ে যায়। সে দ্রুত পায়ে ওদের সামনে এসে দাঁড়িয়ে ঝিলমিল কার করে ধমকে সুরে বলে। এসব পরে রুম থেকে বের হয়েছো কেন? তো যাও রুমে যাও, কাপড় পাল্টে এসো। বারিশের কণ্ঠস্বর এবার বেশ কড়া। ঝিলমিল পাল্টা কিছু একটা বলতে চাইল, কিন্তু বারিশ তাকে থামিয়ে দিয়ে চোখ রাঙিয়ে বলল। যেতে বলেছি আমি। স্বামীর সে রাগে চোখের চাউনি দেখে আর দাঁড়িয়ে থাকার সাহস পেল না মেয়েটা। হনহন করে সে সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে লাগলো। তবে যেতে যেতেও তার কানে ভেসে এলো জারিফের তীব্র আর্তনাদ মাখানো কণ্ঠস্বর। চাচ্চু, ও এখানে কেন? আর কি আবোল তাবোল বলছে? তুমি নাকি ওকে বিয়ে করেছো? বারিশ ভাতিজা নেশাগ্রস্ত চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। ও ঠিকই বলেছে। মানে? এবার আস্তে আকাশটায় ভেঙে পড়ল জারিফের মাথায়। মানেটা পরে বুঝিস, আগে বল, কাল সারা রাত তুই কোথায় ছিলি? বারিশের কণ্ঠস্বর কঠোর, কিন্তু জারিফ তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে চিৎকার করে উঠল। চাচ্চু, ঝিলমিলের সাথে তুমিও পাগল হয়ে গেছো?
তুমি ওকে বিয়ে করেছো মানে? দাদিমা জানে এটা? এটা কিভাবে সম্ভব? দাদিমা কোথায়? দাদি, ও দাদি। জাস্ট বিকজ আমি তোর সাথে একটা টাইম পাস করেছি বলে তুই আমার চাচার সাথে বিয়ে করে বসলি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড ঝিলমিল? ঝিলমিলের দিকে তাকিয়ে বলল জারিফ। ঝিলমিল প্রচণ্ড বিদ্রুপ মাখানো স্বরে বলল, তোর মতো একটা চরিত্রহীন নেশাখোরের জন্য আমি আমার লাইফের এত বড় ডিসিশন নিব? অতটা ইম্পর্টেন্স নিজেকে দিস না। এই মেয়ে একদম চুপ। আমার নাতির সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোমার? পাশ থেকে ঝর্ণা বেগমের কর্কশ চিৎকার ভেসে এলো। জারিফের সেই গলা ফাটানো চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে গেছে। এক একে সবাই নিচে নেমে এসেছে। ঝিলমিলও উপর থেকে কাপড় পাল্টে আসতে একদম দেরি করেনি। ঝর্ণা বেগমের সেই ধমক শুনে বাড়ির ঝিলমিলের সামনে এসে দাঁড়ালো। মায়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু শক্ত গলায় বলল, তুমি চুপ করো আম্মা। ও তো ঠিকই বলেছে, বিয়ে তো আমাদের কারো ইচ্ছাই হয়নি, পরিস্থিতির চাপে পড়ে হয়েছে। ছেলের মুখে এমন তড়িৎ উত্তর শুনে ঝর্ণা বেগম রাগে জ্বলে উঠলেন। তীক্ষ্ণ গলায় বললেন, আমার সামনে বেয়াদবের মতো কথা বলবে না তরঙ্গ। কিসের বিয়ে আর কিসের পরিস্থিতি? আজ এখনই এই মুহূর্তে ওকে ওর বাড়িতে দিয়ে আসবে তুমি। ঝিলমিলের মুখের রং বদলে গেল। একটু আগেও জারিফের মুখোমুখি হওয়ার আগে সে নিজে থেকে এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু এখন যেতে চায় না। সে এখানেই থাকবে, এই বাড়ির ছোট বউ হয়ে জারিফের চাচি হয়ে থাকবে। ঝিলমিল বাড়ির ফের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে স্বামীর শার্টের হাতাটা আলতো করে টেনে ধরে অত্যন্ত ফিসফিসানি গলায় আতঙ্কিত স্বরে বলল, আপনি কি সত্যি সত্যি আমাকে ওনাদের কথায় রেখে আসবেন? বারিশ ঘাড় ঘুরে এক পলক মেয়েটার সে ফ্যাকাশে মুখের দিকে তাকালো। সে একটু ঝুঁকে মৃদু আওয়াজে পাল্টা প্রশ্ন করলো, রেখে আসলে খুশি হবে? ঝিলমিল চটপট দুপাশে মাথা নাড়ল। তার চোখের ভাষা পরিষ্কার বলে দিচ্ছে সে যেতে চায় না। বারিশ একটু বাঁকা হাসলো, বলল, তাহলে আমি যা যা বলবো সব শুনতে হবে। কি শুনতে হবে? ও, যখন যেটা হুকুম করব সেটাই করতে হবে। ঝিলমিল কিছু না ভেবেই বলল, ওকে, আমি রাজি, কোনো সমস্যা নেই, আমি সব শুনবো। ছেলের কোনো হেলদোল না দেখে ঝর্ণা বেগম এবার এগিয়ে সে চিবিয়ে চিবিয়ে বললেন, কি বললাম শুনতে পাওনি? ওকে আজই ওর বাপের বাড়ি দিয়ে আসবে। আমি এই আপদকে 1 সেকেন্ডের জন্য আমার সংসারে। ঝর্ণা বেগম নিজের কথা শেষ করার আগেই বারিশ বরফ শীতল গলায় বলে উঠল, তুমি খুব ভালো করেই জানো আম্মা, আমি তোমার বাধ্য ছেলে নই। সকাল সকাল অযথা তর্ক করতে এসো না। বারিশের এই মুখের উপর দাবা জবাব শুনে ঝর্ণা বেগমের চোখ দুটো রাগে কপালে উঠে গেল। মুখে মুখে কথা বলবে না। তুমি তো দিঘিকে বিয়ে করতে চেয়েছিলে, তাহলে এই মেয়েকে কিভাবে বিয়ে করলে? বারিশ অত্যন্ত উদাসীন গলায় জবাব দিল, কপালে সিল হয়ে গেছে, এটা নিয়ে এত বাড়াবাড়ির কিছু তো নেই। আছে, আমি সেখানে ছিলাম না। আমার কাছে এই বিয়ের কোনো ভিত্তি নেই। ওকে রেখে এসো, নইলে আমি চলে যাব বাড়ি ছেড়ে। বারিশের চোখে মুখে কোনো হেলদোল দেখা গেল না। সে মায়ের দিকে তাকিয়ে সোজাসুজি বলল, চলে যাও, ও কোথাও যাবে না, এখানে আমার সাথেই থাকবে। কথাটা বলেই বারিশ সারা 1 সেকেন্ডও সেখানেই দাঁড়ালো না। সে পাশ থেকে ঝিলমিলের নরম হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। তারপর সবার সামনে দিয়েই তাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে চলে গেল। ঝিলমিল শুধু বড় বড় চোখে তার স্বামীর এই রূপ দেখতে দেখতে মন্ত্রমুগ্ধের মতো পিছু পিছু হেঁটে গেল। এদিকে ঝর্ণা বেগম রাগে খুবই ফেটে পড়লেন। তিনি হনহন করে ওনার স্বামী চঞ্চল সোহারিয়ারের কাছে গিয়ে দাঁড়িয়ে ঝাঁঝালো গলায় বললেন, তুমি থাকতে কিভাবে এই বিয়ে হতে দিলে? তুমি কি জানতে না ঝিলমিলকে আমার ভালো লাগে না? চঞ্চল শেহরিয়ার একটি দীর্ঘশ্বাস ফেলে নির্বিকার ভঙ্গিতে বললেন, কি জানি, কে জানে তোমার কেমন লাগে ওকে। আমার তো বেশ ভালোই লাগে মেয়েটাকে। আর বিয়েটা যদি কাল না হতো তবে আজকে রিসেপশনের অনুষ্ঠানটা কীভাবে হতো শুনি? কত নামি দামি মানুষ আসবে, তারা এসে বউ না দেখে কি বলতো? সেটা আমি বুঝলাম। ঝিলমিল বাচ্চা একটা মেয়ে। আমার ছেলের মতো যোগ্য একটা পাত্রের পাশে ওকে আমি কিছুতেই মেনে নেব না। জারিফ এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে নিজের মাথা চেপে ধরে সব দেখছিল। দাদির কথা শুনে সেও এবার সুযোগ পেয়ে গা ঝাড়া দিয়ে এগিয়ে এলো। দাদির সাথে তাল মিলিয়ে খ্যাপাটি গলায় বলল,
ঠিক বলেছে দাদিমা। কোথায় ঝিলমিল আর কোথায় চাচ্চু, দুজনের মধ্যে কোনো ম্যাচ নেই। তুমি আর দেরি করো না, দ্রুত ওদের ডিভোর্স করানোর ব্যবস্থা করো। এই বাড়িতে আমি ওরে আর 1 সেকেন্ডও দেখতে চাই না। জারিফের কথা শেষ হওয়ার আগেই লিভিং রুমে হুট করেই একটা ঠাস করে শব্দ হলো। সবার সামনে জারিফের গালে এসে ল্যান্ড করলো একটা শক্ত চর। জারিফ এক হাতে গাল চেপে ধরে ছিটকে 2 কদম পিছিয়ে যায়। সামনে তাকিয়ে দেখলো ওর বাবা ফরহাদ শাহরিয়ার, অর্থাৎ বারিশের বড় ভাই রাকিব হোসেন। তিনি নিজের ছেলের উপরে ধমকে উঠে বললেন, কোথায় ছিলে সারা রাত তুমি? দিন দিন এত অসভ্য আর জঘন্য কেন হয়ে উঠছ? লজ্জা করে না তোমার? সারা রাত বাইরে মদ গিলো, সকালবেলা মাতলামি করতে করতে বাড়ি ফিরছ, আবার বড়দের মাঝে এসে ডিভোর্সের পরামর্শ দিচ্ছ। নিজের লিমিটের মধ্যে থাকো জারিফ, একদম মুখ বন্ধ করো, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বাবার এই রুদ্রমূর্তি দেখে জারিফের নাশিবাদ পুরোপুরি ছুটে গেল। সে আর কথা বাড়ানোর সাহস পেল না, তবে অপমানে আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, সব এই ঝিলমিলের জন্য হয়েছে। এই বাড়িতে পা রাখতেই আমার লাইফে অশান্তি শুরু হয়ে গেল। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট আই ক্যান ডু ঝিলমিল। আমি তোকে এই বাড়িতে শান্তিতে থাকতে দেবো না, দেখে নিস। ঝর্ণা শাহরিয়ার ধপাস করে সোফায় গিয়ে বসলেন। খুবই তার বুকটা এখন ধরফর করছে। আজকে রাতে রিসেপশনের অনুষ্ঠান, ছোট ছেলের বিয়ে বলে কথা, তাই আয়োজনটাও করা হয়েছে বেশ রাজকীয়ভাবে। তবে এই জাঁকজমকপূর্ণ আয়োজনের পেছনে আরও একটা বড় কারণ ছিল, তা হলো দিঘিকে ঝর্ণা বেগমের বহু আগে থেকে ভীষণ পছন্দ। এই পুরো এলাকায় যদি রুচিশীল আর আলট্রা মডার্ন বলে কোনো মেয়ে থাকে, তবে সে একমাত্র দিঘি। সব সময় নিজেকে ফ্যাশনেবল ও পরিপাটি করে নিজেকে ভিন্নভাবে গুছিয়ে রাখে। ওর হাঁটা চলা, সোশ্যালাইজিং আর স্মার্টনেস যে কোনো কর্পোরেট লেভেলের মার্জিত মেয়েকে টাক্কা দেবে। তার উপর বড় প্লাস পয়েন্ট ছিল, ছেলে বারিশ বিদেশ থেকে ফিরে নিজ মুখে জানিয়েছিল সে দিঘিকে বিয়ে করতে চায়। ব্যাস, শোনায় সোহাগা। ঝর্ণা বেগম আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি। দিঘির পরিবারের সবার সঙ্গে কথা বলে তড়িঘড়ি করে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে ফেললেন। আশা ছিল এমন মডার্ন একটা মেয়ে হবে শাহরিয়ার বংশের ছোট বউ, যে তার হ্যান্ডসাম আর যোগ্য ছেলের পাশে একদম পারফেক্টলি মানিয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে সে দিঘির জায়গায় তার সংসারে পা রাখলো ঝিলমিল। একই পরিবারের দুজন মেয়ে হওয়া সত্ত্বেও দুজন একে অপরের বিপরীত রূপ। দিঘি যেমন পরিপাটি স্মার্ট, সেখানে এই ঝিলমিল মেয়েটা বড্ড বোকাশোকা আর অপরিপাটি। রূপ লাবণ্য থাকলেও নিজেকে গুছিয়ে নেওয়া বা পরিপাটি থাকার প্রতি তার বিন্দু মাত্র আগ্রহ নেই। চুলগুলো সবসময় অবিন্যস্ত থাকে, কাপড়ের বাছ বিচার নেই, যেন এক রাস উদাসীনতা সবসময় ভার করে থাকে তার উপর। সে ছোটবেলা থেকেই তো দেখে আসছে সে মেয়েটাকে, এত আগোছালো মেয়ে সে জীবনে দেখেনি। হ্যাঁ, মেয়েটার এখনো নিজেকে মেনটেন করার মতো বয়স বা ম্যাচিউরিটি কোনোটাই আসেনি। হ্যাঁ, এখনো তো ও কৈশোরের খামখেয়ালিপনাতেই আটকে আছে। আর কয়েকটা বছর যাক, মেয়েটা একটু দুনিয়াদারি শিখুক, তারপর ওর বয়সী কোনো পাত্রের সাথে ওর বিয়ে হবে, সেটাই স্বাভাবিক। তার ছেলের সঙ্গে কেন? কোথায় সে পারফেক্ট ম্যাচিওর আর ইন্টেলিজেন্ট লাইফ পার্টনার? আর কোথায় এই অগোছালো নাবালিকা বারিশের মতো পুরুষের পাশে একই কোনো অ্যাঙ্গেল থেকেই মেলানো যায় না। ঝর্ণা বেগম কপালে হাত দিয়ে চোখ বন্ধ করলেন। মনে মনে আবারও সে দিঘির চেহারাটায় ভেসে উঠল। দেখি থাকলে আজ রাতের রিসেপশনে মিনিস্টার থেকে শুরু করে বিজনেসম্যান সবার সামনে কত সুন্দর করে কথা বলে পুরো স্টেজ মাতিয়ে রাখত। হারিয়ে ঝিলমিল শাড়িটা পর্যন্ত ঠিকঠাক ক্যারি করতে পারে না, হুনা সামলাতে গিয়ে হুচট খায়। কে জানে কি কাণ্ড করে এই মেয়ে আজ। উল্টো তাদের মান সম্মান ধুলোই না মিশিয়ে দেয়। নিজের ছেলের সঙ্গে এই ঝিলমিলকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ বারিশ চাচু। আপনাকে যতটা খারাপ মনে করেছিলাম, আপনি কিন্তু মোটেও তেমন নন, ভালোই আপনি। অ্যাগেন থ্যাংক ইউ। রুমে পা রাখার পর থেকে ঝিলমিল এক নাগারে বারিশের গুনগান গেয়ে যাচ্ছে। ওর এই অনর্গল বকবকানিতে অতিষ্ঠ হয়ে বারিশ ঘুমাতে যাওয়ার জন্য পা বাড়িয়েও থমকে দাঁড়ালো। পেছনে ঘুরে ভ্রু কুচকে বলল, তুমি কি এবার একটু থামবে? ঝিলমিল সেদিকে পাত্তা না দিয়ে এবার ব্যালকনির দিকে এগিয়ে গেল। রেলিংয়ে হাত রেখে বলল, আমি সত্যি ইমপ্রেসড। আমার জন্য আপনি নিজের মায়ের সাথে এভাবে তর্ক করলেন, ওয়াও।
ব্যালকনিতে দাঁড়িয়ে ঝিলমিল ওর নিজের আগের রুমটার দিকে তাকালো। চৌধুরী বাড়ি আর শেহরিয়ার বাড়ি একদম পাশাপাশি। বারিশের এই ব্যালকনি থেকেই ঝিলমিলের ব্যালকনি আর ছাদ সবকিছুই স্পষ্ট দেখা যায়। বারিশ ওর পেছনে এসে পাকটে হাত গুজে দাঁড়ালো, তারপর একদম ভাবলেশহীন গলায় বলল, তোমার জন্য বলিনি, আমি এরকমই। শুনে ঝিলমিল একটু মুখ বাঁকালো, তবে পরক্ষণেই তার মাথায় নতুন কৌতূহল খেলে গেল। সে ঝটপট ঘুরে বারিশের মুখোমুখি হয়ে বলতে চাইল, আচ্ছা চাচু, একটা কথা জিজ্ঞেস করি। মেয়ের কথা আর শেষ হলো না। বাড়ির আচমকায় এক পায়ে এগিয়ে এসে এক হাত দিয়ে ঝিলমিলের নরম গাল দুটো শক্ত করে চেপে ধরে। তার চোখ দুটো আচমকায় বেশ বিপজ্জনক দেখালো। সে চিবিয়ে চিবিয়ে বলল, আর একটা বার যদি ওই চাচ্চু শব্দটা তোমার মুখ থেকে বের হয়েছে, তবে একদম এখান থেকে নিচে ফেলে দেব। ঝিলমিল এক মুহূর্ত পুরো চুপসে গেল। বারিশের এই আকস্মিক রুদ্র মূর্তি দেখে সে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল। ভয়ে পেছাতে গিয়ে তার পিঠ থেকে গেল ব্যালকনির রেলিংয়ে। বারিশ তার ঠিক সামনে একদম ঝুঁকে দাঁড়িয়ে আছে। ঠিক এই অবস্থায় ঝিলমিলের পেছনের বাড়ির ছাদে আলতাফ চৌধুরী কোনো একটা কাজে এসেছিলেন। আচমকে ওনার চোখ পড়লো পাশের বাড়ির এই ব্যালকনিতে। বারিশেরও চোখ এড়ালো না বিষয়টা। সে আর চোখে শ্বশুরের দিকে তাকালো। আলতাফ চৌধুরীকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখেই বারিশের গম্ভীর মুখে বাঁকা হাসি ফুটে উঠল। এবার সে ইচ্ছা করেই ঝিলমিলের আরো কাছে ঘেঁষে দাঁড়ালো, যেন দূর থেকে দেখলে মনে হয় তারা খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। বারিশকে এত কাছে চলে আসতে দেখে আতঙ্কে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললো ঝিলমিল। জড়তা জড়ানো গলায় তার মুখ থেকে আবারও অবাধ্যের মতো বেরিয়ে এলো, চাচু। বারিশ আর সময় দিল না। সে নিজের বুড়ো আঙুলটা দিয়ে ঝিলমিলের কাঁপতে থাকা ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরলো। তারপর নিজের মুখটা একদম ঝিলমিলের কানের কাছে নামিয়ে নিয়ে ফিসফিস করে বরফ শীতল আওয়াজে বলল, কি বললাম? কানে যায়নি? চাচ্চু বললে এখান থেকে ঠাস করে নিচে ফেলে দেব। চাচ্চু বলা যাবে না, মনে থাকবে। ঝিলমিল কোনো মতে চোখ বন্ধ রেখেই মাথা কাত করে সায় দিল, কিন্তু বারিশ তার জায়গা থেকে এক চুলও সরল না। সে আগের মতো ঝিলমিলের উপর ঝুঁকে থেকে আর চোখে আবারও ছাদে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর দিকে তাকালো। দূর থেকে নিজের মেয়ের এই অবস্থা দেখে আলতাফ চৌধুরী রাগে ক্ষোভে আর লজ্জায় যেন জ্যান্ত কয়লা হয়ে গেলেন। মেয়ের জামাইয়ের এমন প্রকাশ্য বেয়াদবি দেখে মুখটা লাল করে ফুঁসতে ফুঁসতে ছাদ থেকে নেমে চলে গেলেন তিনি। ছি, আস্তাগফিরুল্লাহ, নিজের মেয়ের এমন দৃশ্য দেখতে হলো তাকে। আলতাফ চৌধুরী ছাদ থেকে পুরোপুরি নেমে যেতেই বারিশ এক ঝটকায় ঝিলমিলের উপর থেকে সরে এলো। ওর স্পর্শ থেকে মুক্তি পেয়ে ঝিলমিল ধরফড় করে চোখ খুলে লম্বা একটা শ্বাস নিল, যেন এতক্ষণে মেয়েটা একটু হাফ ছেড়ে বাঁচল। বারিশ নিজের শার্টের হাতাটা ঠিক করতে করতে একদম স্বাভাবিক গলায় বলল, সারা রাত তো ঘুমাওনি, চাইলে এখন একটু ঘুমাতে পারো। আমার এখন ঘুম আসবে না। বারিশের চোখ এখনো ছাদে আটকে আছে আর মিটমিটে হাসছে। তা দেখে ঝিলমিল বলল, আপনি হাসছেন কেন? তুমি বুঝবে না। শহরের 5 তারকা হোটেলের বিশাল বলরুমটি এখনো আলোয় ঝলমল করছে। শাহরিয়ার পরিবারের ছোট ছেলের রিসেপশন আজ, তাই পুরো শহরের নামি দামি ব্যবসায়ী রাজনীতিবিদরা এসে ভিড় জমিয়েছেন। স্টেজের চারপাশটা রাজকীয় ফুলের সুবাস আর ক্যামেরার ফ্ল্যাশের আলোয় মুখরিত। এই জমকালো মঞ্চের ঠিক মাঝখানে ভারী একটা লেহেঙ্গা, গা ভর্তি গহনা আর চড়া মেকআপে পুরো সং সেজে বসে আছে ঝিলমিল। ভেতরে ভেতরে তার যে কি পরিমাণ বিরক্তি লাগছে তা কেবল সে জানে। স্বাভাবিক সময়ে যে মেয়ে জিন্স কুর্তি আর ওড়না সামলাতে হিমশিম খায়, সে আজ এত ওজনের জিনিসপত্র, ভারী নেকলেসটা গলায় বিচ্ছে, লেহেঙ্গার পিনগুলো বারবার চামড়ায় গিয়ে ফুটছে। অসহ্য হয়ে যাচ্ছে ঝিলমিল, কিন্তু উপায় নেই। একের পর এক ভিআইপি মেহমান স্টেজে আসছেন আর বারিশও ঝিলমিলের সাথে মুচকে হেসে পরিচিত হচ্ছেন। ঝিলমিলেও লোক দেখানো একটা মেয়েকে হাসি ঠোঁটে ঝুলে ক্লান্তিকরভাবে মাথা নেড়ে যাচ্ছে। তবে ঝিলমিলের চোখজোড়া বারবার চলে যাচ্ছে বলরুমের মূল প্রবেশদ্বারের দিকে। সে চাতক পাখির মতো তার নিজের পরিবারের অপেক্ষায় আছে। নিজের বাবা মা দাদিমার মুখটা না দেখা পর্যন্ত তার মন কিছুতেই স্বস্তি পাবে না। এসবের মাঝে সবাই যখন নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন স্টেজ থেকে খানিকটা দূরে লাইটিংয়ের আলো আধারিতে দাঁড়িয়ে থাকা কিছু তরুণ তরুণীর ফিসফিসানি আচমকা বারিশের কানে এসে ঠেকল। পারফিউমের কড়া গন্ধ
বারিশের শ্রবণ শক্তি বরাবরই তীক্ষ্ণ। পারফিউমের করা গন্ধ, মৃদু মিউজিকের আওয়াজ ভ্যাত করে সে বিষাক্ত কথাগুলো সরাসরি ওর মস্তিষ্কে গিয়ে আঘাত করলো। বারিশ আর চোখে সেদিকে তাকাই। জারিফের বন্ধুদের গ্রুপের একজন জারিফকে কোনো দিয়ে গুঁতো মেরে বিদ্রুপ করে বলছে, এই মেয়েটার সাথেই না তো রিলেশন ছিল শরীফ? আমাদের বারিস্তারের সাথে এই সিলমিল কীভাবে সম্ভব ভাই? স্যার এত বড় একজন মানুষের শেষ কিনা তো রিজেক্ট করা এই মেয়েটাকে বিয়ে করলো? জাস্ট ভাবা যায় না ইউ। আর একটা ছেলে গ্লাস হাতে নিয়ে কুৎসিত এক চিলতে হাসি ফুটিয়ে যোগ করলো, আরে বাদ দে না, যা হয়েছে ভালোই হয়েছে। জরিপ টেস্ট করেছে, এবার ওর আপন চাচা খাবে। বন্ধুদের এই নোংরা রসিকতায় এতটুকু লজ্জিত না হয়ে জারিফ নিজেই এসে তাদের সাথে যোগ দিল। গ্লাসে একটা চুমুক দিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, খেতে আর পারলাম কই, আমার টেস্ট করার আগেই তো পাখি ডানা মেলে সোজা চাচ্চুর খাটে গিয়ে ঢুকে পড়লো। জারিফের আরেক বন্ধু এবার জারিফের কাঁধে হাত দিয়ে নিচু স্বরে আরো জঘন্য এক ইঙ্গিত করলো, ডেভিড, তাতে কি হয়েছে মামা? একই বাড়িতে তো আছিস, এখন সুযোগ বুঝে যে কোনো দিন রাতে চাচা ঘুমালে ডিরেক্ট ঘরে ঢুকে পড়বি। কথাগুলো শেষ হতেই ওরা সবাই একসাথে নিচু গলায় হেসে উঠল খিলখিল করে। বারিশের পুরো শরীরটা যেন জমি বরফ হয়ে গেল। শক্ত হলো চোয়ালের হাড় দুটো, হাতের মুঠোটা এত জোরে বন্ধ হলো যে নখগুলো হাতের তালু ভ্যাট করার উপক্রম। চোখ দুটোতে এক লহমায় নেমে এলো আদিম কোন হিংস্র পশুর মতো খুনে চাউনি। তার নিজের ভাইপুর মুখ থেকে তার স্ত্রীর নাম এমন নোংরা, সস্তা এবং জঘন্য ইঙ্গিত সে কোনোভাবেই মেনে নেবে না, এই ভরা অনুষ্ঠানের ভিড়েও না। বারিশের ভেতরে রক্ত টকবক করে ফুটতে শুরু করেছে। তার পাশে থাকা ঝিলমিল টেরও পাচ্ছে তার ঠিক পাশেই একটা জীবন্ত আগ্নেয়গিরির বিস্ফোরণের অপেক্ষায় ফুসছে। বারিশ ঝিলমিলের দিকে একবারও তাকালো না। বসা থেকে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে সোজা হেঁটে স্টেজ থেকে নিচে নেমে এলো। তার হাঁটার ধরন আর চোখের চাউনি দেখে সামনে 2-4 মেহমান ভয়ে রাস্তা ছেড়ে পিছিয়ে গেল। ঝিলমিল একটু অবাক হয়ে দেখলো জারিফ আর তার বন্ধুরা তখনও নিজেদের রসিকতায় মজে গ্লাস হাতে হাসাহাসি করছিল। ওরা টের পাওয়ার আগেই বাড়ি শেষে ঠিক ওদের মাঝখানে দাঁড়ালো। চাচ্চু, তুমি এখানে? জারিফের কথা শেষ করার সুযোগই পেল না। বারিশ এক ঝটকায় জারিফের কলারটা এমনভাবে চেপে ধরলো যে ওর হাতের গ্লাসটা ফ্লোরে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। কিছু বুঝে ওঠার আগেই বারিশ তার ডান হাতের শক্ত মুঠোটা সোজা জারিফের চোয়ালে তাক করে চালালো ঠাস ঠাস। পরপর দুটো ঘুষিতে জারিফ ছিটকে গিয়ে পাশের একটা আছড়ে পড়লো টেবিলের উপর। টেবিলের কাচের গ্লাস আর খাবারের প্লেট ভেঙে চুরমার হয়ে গেল। স্যার, আপনি ওকে মারছেন কেন? জারিফের এক বন্ধু এগিয়ে বারিশের হাত ধরার চেষ্টা করতেই বারিশ ঘুরে দাঁড়িয়ে তার প্যাটে সজোরে একটা লাথি বসালো। ছেলেটা আর্তনাদ করে প্যাটে হাত দিয়ে সোজা বসে পড়লো ফ্লোরে। পুরো বলরুমের মিউজিক এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। শত শত মেহমান, বিজনেসম্যান, নামি দামি মানুষ স্তব্ধ হয়ে দেখতে লাগলো এই তাণ্ডব। ঝিলমিল স্টেজ থেকে ভয়ে দাঁড়িয়ে পড়েছে, হাত পা কাঁপছে তার। বারিশ থামলো না। সে ফ্লোরে পড়ে থাকা জারিফকে শার্টের কলার ধরে টেনে তুললো। জারিফের মুখ দিয়ে তখন রক্ত গড়াচ্ছে। বারিশকে নিজের মুখের একদম কাছে নিয়ে সিংহের মতো গর্জে উঠে বলল, তোর জন্মদাতা ফরহাদ শেহরিয়ার তোকে শিক্ষা দিতে পারেনি, কিন্তু আমি দেব। আজ থেকে যদি তোর বা তোর এই আবর্জনা বন্ধুদের মুখ থেকে ঝিলমিলের নামে একটা আজে বাজে শব্দ বের হয়, তবে এই শহরে তোদের বেঁচে থাকা আমি অসম্ভব করে দেব। আমার ভাবি বলে একদম ছেড়ে দেব না তোকে। গেট আউট ফ্রম মাই সাইট। বারিশের এই রুদ্র মূর্তি দেখে জারিফের বাকি বন্ধুরা ভয় সরে গেল। জারিফ এক হাত দিয়ে নিজের রক্তাক্ত মুখ চেপে ধরে অপমানে কুঁকড়ে উঠল। পুরো হলের মানুষের সামনে এই গণধুলায় সে কল্পনা করতে পারেনি। বারিশ নিজের কোটের বোতামটা ঠিক করতে করতে বড় বড় শ্বাস নেয়। পুরো বলরুমের সেই থমথমে আর পিনপত নীরবতার মাঝে হন্তদন্ত হয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করলো ঝিলমিলের পরিবার। আকাশ ভিড় ঠেলে দ্রুত এগিয়ে এলো বন্ধুর পাশে। চারপাশের ভাঙচুর আর জারিফের রক্তাক্ত অবস্থা দেখে আকাশের চোখ কপালে। কি হয়েছে এখানে? বারিশ আকাশের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে জারিফের দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, বের হয়ে যা এখান থেকে, চোখের সামনে থেকে যা। বারিশের সেই ধমকে জারিফ আর তার বন্ধুরা নিজেদের কোনো মতে সামনে নিয়ে লাইমলাইটের আড়ালে চলে গেল।
এদিকে ঝিলমিলের দাদিমা, বাবা আলতাফ চৌধুরী আর মা নাজমা তারা দ্রুত মেহমানদের ভিড় ঠেলে স্টেজের উপর ঝিলমিলের কাছে ছুটে গেলেন। দাদিমা ঝিলমিলের দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আকুল হয়ে বললেন, কি হয়েছে জাহান সোনা? অমন জড়সড় হয়ে কাঁপছো কেন তুমি? নাজমা বেগম আর আলতাফ চৌধুরীও মেয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে একের পর এক প্রশ্ন করতে লাগলেন। ঝিলমিল তখন ভয়ে আর আতঙ্কে কাঁপছিল। সে কোনো উত্তর না দিয়ে মায়ের কোলে থাকা নিজের ছোট ভাই জিহানকে কোলে নিয়ে একটু দূরে আকাশের পাশে দাঁড়িয়ে থাকা বারিশের পিঠের দিকে তাকিয়ে অসহায় গলায় ফিসফিস করে বলল, আমি সত্যি জানি না দাদিমা কি হয়েছে। উনি হঠাৎ এমন রেগে গিয়ে কেন সবাইকে ওভাবে মারতে শুরু করলেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাদিমা, দুহাই তোমাদের, আজকে আমাকে তোমাদের সঙ্গে বাড়ি নিয়ে যাও। উনি যদি রেগে গিয়ে আমাকেও মারে। ডান্স দ্য নাইট অ্যাওয়ে, লিভ ইউর লাইফ অ্যান্ড স্টে ইয়ং অন দ্য ফ্লোর। ডান্স দ্য নাইট অ্যাওয়ে, গ্রেপ সামবডি, ড্রিঙ্ক আ লিটল মোর। লা লা লা। কাচের গ্লাসে বরফের কিউবগুলো চামচের সাথে লেগে টুংটাং শব্দ তুলছে। এক হাতে জ্বলন্ত সিগারেটের ফিল্টারটা ঠোঁটে চেপে ধরে ধোঁয়া ছাড়ল মেয়েটা, অন্য হাতে আলতো করে ধরা ড্রিঙ্কসের ক্রিস্টাল গ্লাস। অবিন্যস্ত চুলে ক্লান্ত চোখ দুটো নিয়ে সে টেবিলের উপর ভর দিয়ে ক্লাবের ডান্স ফ্লোরে নাচতে থাকা মাতাল মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। স্পিকারের গানের লাইনগুলোর সাথে আপন মনেই মেরবির করে ঠোঁট বিলাচ্ছেও। তার পুরো টেবিল জুড়ে বসে থাকা বন্ধুরা গভীর কৌতূহল নিয়ে এতক্ষণ ধরে শুধু ওর এই খামখেয়ালি রূপটাই দেখছিল। সহ্য করতে না পেরে গ্রুপের একজন ওর হাত থেকে গ্লাসটা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলল, টানা 2 দিন ধরে তুই এসব গিলছিস দিঘি, এবার অন্তত একটু থাম। নিজের লিভারটার 12টা বাজাবি নাকি? পাশ থেকে আরেকজন বন্ধু কপালে ভাঁজ ফেলে যোগ করলো, আরে ভাই, ওর প্রবলেমটা কোথায়? ও কেমন ছেলে চায়? যার সাথে ওর বিয়েটা ঠিক হয়েছিল সেই ছেলে তো লাখে একটা, হ্যান্ডসাম, সাকসেসফুল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রং, তারপরেও এই মেয়ে বিয়ের আসর থেকে পালালো। গ্রুপের আরেকটা মেয়ে বার দিঘির একদম কাছাকাছি ঘেঁষে সে ফিসফিস করে বলল, তোরা বুঝিস না কেন? ডেফিনেটলি অন্য কোনো চক্কর আছে। দিঘি, তুই কি অন্য কারো প্রেমে পড়েছিস? এমন কিছু হলে আমাদের বল, কেন লুকোচ্ছিস? নাকি বারিশ তোকে রিজেক্ট করেছে আর তুই নিজের ইগো বাঁচাতে পালিয়ে আসার নাটক করছিস? বন্ধুদের এই একের পর এক খোঁচা আর জ্বলে উঠল দিঘি। তাপ্ত ধোঁয়াটা এক ঝটকায় ছেড়ে ও টেবিল ছেড়ে সোজা দাঁড়িয়ে পড়ল। রাগে ওর ফর্সা মুখটা লাল হয়ে গেছে। Shut the fuck up, you bastard. Just shut your goddamn mouth. তোদের এই ফালতু গসিপ আর সস্তা লজিক এবার বন্ধ করবি? আমার লাইফ, আমার ডিসিশন। কার সাথে আমার বিয়ে হচ্ছিল আর আমি কেন পালিয়েছি সেটা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? জাস্ট মাইন্ড ইউর অন ফাকিং বিজনেস অ্যান্ড লিভ মি অ্যালোন। বলে সে টেবিল ছেড়ে চলে গেল। সোজা এগিয়ে গেল ডান্স ফ্লোরের দিকে। সেখানে নিয়ন আলোর নিচে নাচতে থাকা অচেনা একটা ছেলের হাত ধরে তার সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। ওর ভেতরের হাহাকারটা যে কত তীব্র তাই ক্লাবের কোনো মাতারের পক্ষে বোঝা সম্ভব নয়। ও যাকে মনে প্রাণে চায়, যার জন্য সে আজকে রাজপ্রাসাদ আর বাড়ির শেহারিয়ানের মতো যোগ্য পাত্রকে লাথি মেরে চলে এসেছে, তার নাম যদি সে ভুলেও বা মদের ঘুরে বন্ধুদের সামনে উচ্চারণ করে, তবে তাকে নিয়ে বিদ্রুপ আর উপহাস ছাড়া আর কিচ্ছু করবে না ওরা। তার এই অতি আধুনিক হাই সোসাইটির বন্ধুরা আড়ালে আবদালে তো বটে, এমনকি ওর মুখের পর হেসে ওকে পাগল তকমা দিয়ে দিবে। তারা কোনো দিন তাকে বুঝবে না। যার জন্য নিজের সাজানো জীবনটা এভাবে ওলট পালট করে দিল, সেই মানুষটা যখন তার মনের ভাষা বোঝেনি, তখন আর এই বাইরের লোক কি বুঝবে? সে নিজের এই না বলা দুঃখ যন্ত্রণা নিয়ে ছেলেটার সাথে এলোমেলোভাবেই নাচতে থাকলো। চোখের কোণ দিয়ে অলক্ষে গড়ে পড়ল এক ফোঁটা জল। হঠাৎই ডান্স ফ্লোরের অচেনা ছেলেটা সুযোগ বুঝে দিঘির কোমরে হাত দিয়ে ওর গায়ের উপর ঢলে পড়ার চেষ্টা করলো। আচমকাই অনধিকার চর্চায় দিঘির ভেতরে জমে থাকা সবটুকু রাগ এক নিমিষে চড়ে বসলো মাথায়। সে নাচ থামিয়ে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে
ছেলেটার গালে এলো পাথারি কয়েকটা চর বসে দিল। পুরো ডান্স ফ্লোরের কয়েকজন হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। পরপর দিঘি নিজের ব্যাগটা টেনে নিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে ক্লাবের বাইরের অন্ধকারের দিকে চলে গেল। দূর থেকে দিঘির এই কাণ্ড দেখে টেবিলে বসে থাকা ওর বন্ধুরা নিজেদের কপালে হাত দিয়ে চাপড়াতে লাগলো। একজন বিরক্ত হয়ে বলেই ফেললো, মেয়েটা পুরো সাইকো হয়ে গেছে ভাই। ও আসলে আমাদের হাত থেকে গেছে। বারিশ, বলবি তো কি হয়েছে? এমন পাগলামি কেন করছিস? আকাশ আবারও বারিশকে ডাকলো। বারিশ এবার এক পলক ওর দিকে তাকিয়ে ঘুরলো পেছনে। ওর চোখ দুটো সোজা গিয়ে ঠেকলো স্টেজে দাঁড়িয়ে থাকা নিজের স্ত্রীর উপর। মেয়েটাও স্তব্ধ হয়ে বড় বড় চোখে ওর দিকেই তাকিয়ে আছে। বারিশের নজর গেলে এবার ঝিলমিলের পাশে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর দিকে। তার ভেতরে আবারও রাগ চিলিক দিয়ে উঠলো। খটকা লাগলো নিজের মনে। আলতাফ চৌধুরীর মেয়ের জন্য কি ও একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? বারিশ পরক্ষণে আবার ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা তো এখন অন্য কেউ নয়, ও বারিশের নিজের স্ত্রী। নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে কেন এমন নোংরা কথা বলবে? আর বাড়ির শেহরিয়ার তা মুখ বুঝে শুনে দাঁড়িয়ে থাকবে? অসম্ভব। যা করেছে ঠিক করেছে। ঝর্ণা বেগম হন্তদন্ত হয়ে বারিশের পাশ ঘেঁষে এসে দাঁড়ালেন। ছেলের এমন কাণ্ডে তিনি কি যেমন ক্ষুব্ধ তেমনই লজ্জিত। কড়া গলায় বললেন, জারি কি এমন অন্যায় করেছে যে ওকে সবার সামনে এভাবে মারতে হলো? বারিশ মায়ের কথার কোনো উত্তর দিল না। তার চোখ এখনো ঝিলমিলের দিকে আটকে আছে। ভারী লেহেঙ্গা আর গহনায় জাঁকজমকে আজ মেয়েটাকে একদমই চেনা যাচ্ছে না। একটুও বাচ্চা বাচ্চা আর খামখেয়ালি দেখাচ্ছে না। ছেলের কোনো সাড়া না পেয়ে ঝর্ণা বেগম আবারও ডেকে উঠলেন। তরঙ্গ, কিছু জিজ্ঞাসা করছি তোমায়, উত্তর দাও। চোখ ফিরিয়ে মায়ের দিকে তাকালো বারিশ। ওর চোয়াল এখনো শক্ত। অত্যন্ত শীতল গলায় খুব সংক্ষিপ্ত উত্তর দিল, অন্যায় করেছে তাই মেরেছি। আমিও তো সেটাই জানতে চাইছি, ও ঠিক কি করেছে? ঝর্ণা বেগম পিছু ছাড়লেন না। তুমি আমার কাছে কৈফিয়ত চেও না আম্মা। আমি অন্তত এই বিষয়ে কাউকে কোনো জবাবদিহি করতে পারবো না। অবাধ্য স্বরে বলল বারিশ। কথাটা শেষ করেই সে ধীরস্থির পায়ে হেঁটে আবারও স্টেজের দিকে চলে এলো। নিজের ভেতরে সবটুকু ঝড় আড়াল করে ফেলল সে। একদম স্বাভাবিক, শান্ত ও ভদ্র মুখ করে আমন্ত্রিত মেহমানদের সাথে এমনভাবে কথা বলা শুরু করে দিল যেন একটু আগে এখানে কিচ্ছু ঘটেনি। নূরজাহান চৌধুরী বারিশের দিকে একটু এগিয়ে এসে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, হঠাৎ কি হয়েছে বারিশ? বারিশ মেহমানদের দিকে তাকিয়ে ছোট একটা আনুষ্ঠানিক মৃদু হাসি বজায় রেখে দাদি শাশুড়ির দিকে আর চোখে তাকিয়ে একদম মৃদু আওয়াজে বলল, এটা নিয়ে আর কোনো প্রশ্ন না করলেই খুশি হব দাদিমা। নূরজাহান চৌধুরী আর কথা বাড়ালেন না। ঝিলমিলের কোলে থাকা 3 বছরের জিহান বারিশকে স্টেজে আসতে দেখেই খিলখিল করে হাসছে। ছোট্ট দুটো হাত বাড়িয়ে বারিশের দিকে প্রায় ঝুঁকে পড়ে আধো আধো গলায় বলল, বালিশ চাচু, কোলে নাও। মুহূর্তের মধ্যে স্টেজের উপর উপস্থিত সবাই পুরো থতমত খেয়ে গেল। ঝিলমিল নিজেও বড় বড় চোখ করে তটস্থ হয়ে বারিশের প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রইল। অবশ্য বাচ্চাটার আর কি দোষ? বারিশ আর আকাশ বিদেশ থেকে ফেরার পর চৌধুরী বাড়িতে বারিশ যতবার গিয়েছে বাড়ির বড়রা তো ওকে এই বলেই পরিচয় করিয়ে দিয়েছে, আকাশের সাথে সাথে বারিশ ও জিহানের চাচ্চু। তাই দুজনকে একই পাল্লায় মাপে সে। তবে বাকিরা থতমত খেলেও এই কাণ্ডে আলতাফ চৌধুরী মনে মনে বেশ আনন্দ পেলেন। বারিশকে ছোট করার সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তিনি। বারিশ আর চোখে আলতাফ চৌধুরীর সেই মিটিমিটি হাসির দিকে তাকিয়ে নিজের মুখটা আরো গম্ভীর করে ফেলল। তারপর আবারও জিহানের দিকে তাকিয়ে নিজের রাগ সামলানোর চেষ্টা করলো। ঝিলমিলের কোল থেকে জিহানকে নিজের পেশিবহুল 2 বাহুতে তুলে নিতে নিতে সে বেশ কড়া গলায় বলল, চাচ্চু নয় জিহান, ভাইয়া বলো, দুলা ভাই। বারিশের সুর মিলিয়ে পাশ থেকে আকাশ আর নূরজাহান বেগমও জিহানকে শুধরে দিয়ে বললেন, কিন্তু জিহান তো সে বান্দা নয়। সে নিজের গোল গোল চোখ নাচিয়ে মাথা নেড়ে বলল, না চাচু, বালিশ চাচু। সুযোগ বুঝে আলতাফ চৌধুরী এবার ফুরন কাটলেন। বেশ কড়া গলায় এক চিলতে হাসি মুখে ঝুলিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা, ও তোমার চাচ্চু হয়। চাচ্চু ডাকবে তুমি, চাইলে কাকা বলেও ডাকতে পারো।
ফুলে উঠল বারুসের কপালের রগ। সে ভ্রু কুচকে খ্যাপা চোখে আলতাফ চৌধুরীর দিকে তাকালো। শ্বশুর জামাইয়ের সে নীরব যুদ্ধ চলতে চলতেই বারিশ আলতাফ চৌধুরীর চোখের দিকে সোজা তাকিয়ে থেকে জেহানের উদ্দেশ্যে কামড়ে কামড়ে বলল, ভাইয়া বলবে আমাকে, মনে থাকবে? জিহান বারিশের রাগ বা গম্ভীর মুখের তোয়াক্কাই করল না। সে উল্টো খুব আয়েশ করেই বারিশের গলা জড়িয়ে ধরলো এবং তার কোটের কলারটা নিজের ছোট ছোট আঙুল দিয়ে খামচে ধরে আহ্লাদি গলায় বলল, চাচু, আমার বালিশ চাচু। পরিস্থিতি দেখে ঝিলমিলে বার আর নিজের হাসি চেপে রাখতে পারল না। মুখটা অন্যদিকে ঘুরে ঠোঁট টিপে হাসতে লাগলো। আর এদিকে আলতাফ চৌধুরীও খুশি তখন দেখে কে ওনার বুক গর্বে 10 ইঞ্চি ফুলে গেছে যেন। বারিশ এবার জিহানকে নিয়ে স্টেজ থেকে সামান্য একটু চিপায় গেল, মেহমানদের চোখের আড়ালে সরে গেল। বাচ্চার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, এই শালার ঘরের শালা, ভাই বলবি আমাকে ভাই। আর একবার চাচ্ছু বললে ধরে এখনই মুসলমানি করিয়ে দেব। জিহান একটু না দমে উল্টো খুব উৎসাহ নিয়ে চোখের পাতা পিটপিট করে বলল, দাও। বারিশ বিরক্ত হয়ে চোখ বড় বড় করে বলল, কি দেব? হ্যাঁ, ছোট্ট জিহান বেশ সহজ সরল গলায় বলল, মুসলমানি। তেদর একটা। কাকে তেদর বলছো? আমার ছেলেকে কোনায় নিয়ে এসে শিশু নির্যাতন করা হচ্ছে। নির্যাতনের কি দেখলেন? আসল নির্যাতন তো এখনো শুরুই হয়নি। অভদ্র ছেলে, দূরে থাকবে তুমি আমার মেয়ের থেকে। কাছে গেলে কি করবেন আপনি? কী করবো মানে? আমার মেয়ে এখনো নাবালিকা। পুলিশ নিয়ে এসে তারপর মেয়েকে বাড়ি নিয়ে যাব। নিয়ে আসুন। জাতি জানে আপনার পরিবার আমার কাছে জোর করে ওকে বিয়ে দিয়েছে। পুলিশ আবার আমাকে না নিয়ে আপনাদেরই না ধরে নিয়ে যায়। হুমকি দিচ্ছ তুমি আমায়? আপনি আমার ছোটবেলার স্যার, তার উপর আবার আমার একমাত্র শ্বশুর মশাই। আপনাকে এভাবে হুমকি দেওয়া কি আমার সাজে বলুন? এত বড় বেয়াদব তো আমি নই স্যার। বারুসের এমন গা জ্বালানো কথায় রাগে জ্বলে উঠলেন আলতাফ চৌধুরী। 420 কোথাকার? 3 মাস, জাস্ট 3টা মাস যেতে দাও। আমি আমার মেয়েকে কিছুতেই তোমার মতো 420 সাথে সংসার করতে দেব না। আলতাফ চৌধুরীর এমন হুঁশিয়ারিতেও বারিশের চেহারার এক চুলো নড়চড় হলো না। সে ঠোঁটে শয়তানি হাসি ফুটিয়ে বলল, তাই নাকি স্যার? আচ্ছা, ওই দেখুন দূরে কেমন ধামাকা গান বাজছে, শুনতে পাচ্ছেন? বারিশ সাউন্ড স্পিকার থেকে ভেসে আসা গানের চড়া বিটির দিকে ইঙ্গিত করলো এবং আলতাফ চৌধুরীর মুখের উপর তাকিয়ে নিজের কাঁধ নাচিয়ে রীতিমতো গানের লাইনের সাথে তাল মিলিয়ে একটু সুর করে আওড়ে উঠল, জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। গানের শেষের লাইনটা বেশ মজা নিয়ে উচ্চারণ করার পর বারিশের মুখের সে চপলতা নিমিষেই গায়েব হয়ে গেল। চোখের দৃষ্টিতে ফিরে এলো শাহরিয়ার বংশের সে চেনা অহংকার আর ধারালো ভাব। আলতাফ চৌধুরীর চোখের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং গলায় ও যোগ করলো, দেখা যাক স্যার, শেষ পর্যন্ত কে যেতে, এই হিট জামাই নাকি তার রেসপেক্টেড শ্বশুর? ওকে, এবার চুপচাপ খাবার দাবার খেয়ে বাসায় গিয়ে রেস্ট করুন। আমি একটু বউয়ের কাছে যাই। বারিশ জিহানকে কোলে নিয়ে স্টেজে ঝিলমিলের পাশে এসে বসলো। ওদিকে ঝিলমিল মনের সুখে লাউড স্পিকারে বাজতে থাকা গানটা উপভোগ করছে। গানের তালে তাল মিলিয়ে সে নিজের ওড়নাটা খুঁট আঙুলে জড়াতে জড়াতে ফিসফিস করে গাইছে। গানটা গাইতে গাইতে ঝিলমিলের ঠোঁটে মিষ্টি আনমনা হাসি ফুটে উঠল। অবচেতন মনে সেই পাশে বসা লোকটার দিকে তাকালো, আর তাকাতে এই বুকের ভেতরে সবটুকু রোমান্টিক অনুভূতি ভ্যানিশ হয়ে গেল। হাসিটা ঠোঁটে জমি পাথর। চোখের সামনে বসে থাকা লোকটা বারিশ চাচ্ছু। এটাকে এসে কিভাবে জামাই ভাববে? কান্না পায় ঝিলমিলের। এত এত ফ্রেন্ড তার, অথচ ইরান ছাড়া কেউ নেই। কত শত রঙিন স্বপ্ন ছিল তার নিজের বিয়ে নিয়ে, নাচবে গাইবে বান্ধবীদের নিয়ে হুল্লোড় করবে, অথচ জীবনের সবচেয়ে স্পেশাল দিনে সে কি নাকি একটা হিটলারের পাশে পুতুলের মতো সেজে বসে আছে। ঝিলমিলের ইচ্ছে করলো এখনই এসব ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে কেঁদে উঠতে, সব ওই জিরাফের জন্য। না হলে সে জীবনেও দাদিমার কথায় রাজি হতো না। ঝর্ণা বেগম নূরজাহান চৌধুরীর কাছে এসে দাঁড়ালেন। যে মানুষটাকে এতদিন আপা বলে ডেকে এসেছেন,
আজ তাকে অন্য কোনো সম্পর্কে ডাকতে গিয়েও ওনার গলায় আটকাচ্ছে। ভেতরের চাপা খুব উগরে দিয়ে ঝর্ণা বেগম বললেন, তুমি কিভাবে এমন একটা কাজ করতে পারলে? নূরজাহান চৌধুরী নিজের শাড়ির আঁচলটা ঠিক করতে করতে অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, কি করেছি আমি? আমি তোমার মেয়েকে চেয়েছিলাম, নাতনিকে নয়। কোথায় আমার এই ছেলের বউ হওয়ার কথা ছিল তোমার ম্যাচিওর মেয়েটার, আর তুমি তার জায়গায় বসিয়ে দিলে এইটুকু একটা বাচ্চাকে। নূরজাহান চৌধুরী বললেন, তখন ওই পরিস্থিতি চৌধুরী বংশের সম্মান রক্ষা করাই আমাদের একমাত্র কাজ ছিল। বিয়ে ভাঙলে আমাদের সাথে সাথে শিহেরিয়ারদেরও মুখ পুড়তো, তা তো তুমি ভালো করেই জানো। তাই বলে তুমি পুরো সম্পর্কটা এইভাবে ওলটপালট করে দেবে? বছরের পর বছর ধরে যে প্রতিবেশী সুলভ একটা সুন্দর সম্পর্ক আমাদের দুই পরিবারের মধ্যে রয়েছে, তা এক পলকেই তুমি এভাবে বদলে ফেললে। এখন তো আমি তোমাকে ঠিক মতো ডাকতেও পারছি না, কি বলে ডাকবো তোমায়? নূরজাহান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। এসব ঘেঁটে এখন আর কোনো লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। কিছু হয়ে যায়নি। আমি এই গোজামিলে দেওয়া সম্পর্ক মোটেও মানি না। এই বিয়ের অনুষ্ঠান মিটতে দাও। আমি খুব দ্রুত ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। আমার ছেলেকে এই খামখেয়ালি মেয়ের সাথে সংসার করতে দেব না আমি। নূরজাহান চৌধুরীর ঠোঁটের কোণে একটু রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি বারিশের জেদি আর এক রক্ষার স্বভাবটা খুব ভালো করে লক্ষ্য করেছেন। তিনি ঝর্ণা বেগমের চোখের দিকে তাকিয়ে সোজাসুজি বললেন, ডিভোর্স করাবে? বেশ তো, করাও। আমার নাতনিকে নিয়ে ভেবো না, আগে নিজের ছেলেকে মানাও। তোমার ছেলে যদি এই ডিভোর্স দিতে রাজি হয় তবে করিও ডিভোর্স। রিসেপশনের সব আনুষ্ঠানিকতা শেষে ঝিলমিল চেয়েছিল অন্তত একদিনের জন্য হলেও নিজের বাড়ি যেতে, কিন্তু বারিশ তাতে কোনোভাবেই রাজি হয়নি। একই সাথে নূরজাহান চৌধুরীও ঝিলমিলকে চৌধুরী বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। বিয়েটা এমনিতে একটা বড় ঝামেলার মধ্য দিয়ে হয়েছে, তাই এই মুহূর্তে নাতনিকে আবার বাপের বাড়ি ফিরে আনা তিনি মোটেও ঠিক মনে করেননি। ওখানেই ওর থাকা উচিত বলে তিনি সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত তারা ঝিলমিলকে শাহরিয়ার ভিলাতে রেখে তারা নিজেদের বাড়িতে চলে যায়। আমি বুঝতে পারছি না, আপনি মনে হয় খুব সহজেই বিয়ে মেনে নিচ্ছেন। আপনি তো রাজিই ছিলেন না। রুমে পা দিতেই ঝিলমিল নিজের ভেতরে তৈরি হওয়া ধোঁয়াশা নিয়ে বারিশের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিল। বারিশ তখন কোটের বোতাম খুঁজছিল। বারিশ হাত থামিয়ে অত্যন্ত শান্ত চোখে ওর দিকে তাকালো, বলল, না মানার কিছু নেই। আর তুমি তো সব মেনে নিয়েই বিয়ে করেছো। আগে থেকেই পছন্দ করতে নাকি আমায়? ঝিলমিল তড়িৎ গতিতে মুখ কুঁচকে তীব্র অসম্মতি জানিয়ে বলল, প্রশ্নই আসে না। আমি জারিফকে জ্বালানোর জন্য রাজি হয়েছি। কি বললে? বারিশের চোখের চাউনি এক পলকে উধাও হয়ে গেল। জিভ কাটলো মেয়েটা, আমতা আমতা করে বলল, না না, মানে বারিশ ওর দিকে এক কদম এগোতে এগোতে বলল, বলো, আমায় বিয়ে করতে এত সহজে কেন রাজি হলে? কেন আবার? দাদিমার আদেশ ছিল। বারিশকে এত কাছে আসতে দেখে ঝিলমিল ঘাবড়ে গিয়ে পেছাতে লাগলো। তুমি যে কত বাধ্য মেয়ে তা আমার খুব ভালোভাবেই জানা আছে। ওর প্রতিটা পদক্ষেপের সাথে দূরত্ব কমিয়ে আনলো বারিশ। বলো কেন রাজি হলে? ঝিলমিল পেছাতে পেছাতে এক পর্যায়ে ধপ করে গিয়ে আটকালো বিছানার পাশে, কিন্তু বারিশের এগিয়ে আসা থামলো না। সে ঝিলমিলের উপর সামান্য ঝুঁকে আসতেই ঝিলমিল আরো পিছিয়ে গেল, যতক্ষণ না বিছানার কাঠের চওড়া হেডবোর্ডের সাথে ওর পিঠ একদম ঠেকে গেল। আর পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই। লোকটার শরীরের পুরুষালী পারফিউমের সুবাস আর ওর এত ঘনিষ্ঠ উপস্থিতি ঝিলমিলের ভেতরে অস্বস্তি আর দম বন্ধ করা অনুভূতি তৈরি করলো। সে নিজেকে অস্বস্তি থেকে বাঁচাতে নিজের নরম দুটো হাত বাড়িয়ে বারিশের চওড়া বুকে হালকা করে ধাক্কা মারার চেষ্টা করে মরিয়া হয়ে বলতে চাইল, চাচ্চু বিশ্বাস করুন। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই বারিশ খাপ করে ওর দুটো হাত একসাথে নিজের এক হাতের মুঠোয় বন্দি করে ফেললো। মেয়েটা চমকে উঠে ওর দিকে তাকাতেই বারিশের সে ধারালো গভীর চোখ দুটো খুব নিবিড় ভাবে দেখলো। ঝিলমিলের কাজল মাখানো ডাগর চোখ, নাক কাঁপতে থাকা লাল ঠোঁট আর গহনায় মোড়ানো ফর্সা গলা, বিয়ের লেহেঙ্গায় জড়ানো এখনো
সে ঝিলমিলের চোখে চোখ রেখে অত্যন্ত মৃদু আওয়াজে বলল, হুশ, এই মুখে আর একটাবার চাচ্চু ডাক শুনলে তোমার বাচ্চার বাবা হওয়ার প্রসেস খুব শীঘ্রই শুরু করব আমি। তীরের মতো গিয়ে বিঁধল ঝিলমিলের বুকে। লজ্জায় ভয়ে আর এক অদ্ভুত শিহরণে ওর বুকে আর পেটে একসাথে মোচড় দিয়ে উঠল। ও জীবনেও ভাবেনি মানুষটার মুখ থেকে এমন কোনো কথা ও শুনবে। সে নিজের স্বামীর সেই ন্যাসাক্ত ও অনমনীয় চোখের দিকে তাকিয়ে অবচেতনেই লজ্জায় চোখ সরিয়ে বিড়বিড় করলো, এগুলো কেমন কথা? ছি, আপনি আবার? হাজবেন্ড, আমি তোমার হাজবেন্ড। ঝিলমিল মুখ ফসকে উল্টোপাল্টা কিছু একটা বলে ফেলার আগেই বারেশ্বর চোয়ালটা আলতো করে চেপে ধরে শব্দটা শুধরে দিল। মেয়েটা আর একটা শব্দ উচ্চারণ করার সাহস পেল না। সে স্তব্ধ হয়ে বড় বড় চোখে চুপচাপ লোকটার দিকে তাকিয়ে রইল। বারেশ্বর চোখের দিকে চেয়ে শেষবারের মতো করে বলল, আমাকে খারাপ হতে বাধ্য করো না, মাথায় থাকবে কি বলেছি। ঝিলমিল কোনো মতে ছোট্ট করে উপর নিচ মাথা নাড়ল। পরক্ষণে বারেশ্বর হাত দুটো ছেড়ে দিল। এক ঝটকায় নিজেকে সরিয়ে নিয়ে সে সোজা হয়ে দাঁড়ালো। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, যাও, একটা কাগজ আর পেন নিয়ে আসো, কাল থেকে তোমার রুটিন লিখে দেই। কিসের রুটিন? নিজের হাত দুটো ডলতে ডলতে অবাক হয়ে তাকালো বারিশ। ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলল, নিয়ে আসো আগে। ঝিলমিল রুমের এক কোণ থেকে কাগজ আর কলম এনে দিতেই বারিশ ড্রেসিং টেবিলের সামনের চেয়ারটায় গিয়ে বসলো। কোনো কথা না বলে সে গভীর মনোযোগ দিয়ে লিখতে শুরু করলো। প্রায় 10টা মিনিট কেটে গেল। ততক্ষণে ঝিলমিল ওয়াশরুম থেকে কাপড় পাল্টে বের হয়ে এসেছে। ও বের হতেই বারিশ হাতের কলমটা থামালো। কাগজটা ঝিলমিলের দিকে বাড়ি দিয়ে একদম শটান গলায় বলল, কাল সকাল থেকে এই রুটিনটা অক্ষরে অক্ষরে ফলো করবে, এখন ঘুমিয়ে পড়ো। ঝিলমিল বেশ দ্বিধা আর সংশয় নিয়ে কাগজটা হাতে নিল। কৌতূহল সামলাতে না পেরে ও মনোযোগ দিয়ে পড়া শুরু করলো। আর যত এগোতে লাগলো ওর চোখ দুটো বিস্ময়ে তত বড় হতে লাগলো। ঠোঁট দুটো আপনা আপনি হা হয়ে গেল। শক্ত হয়ে সে ধপ করে বিছানার উপর বসে পড়লো। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে ও প্রথম থেকে আবারও রিডিং করতে লাগলো। কাগজে অত্যন্ত স্পষ্ট অক্ষরে লেখা ডেইলি রুটিন ও ডিসিপ্লিন চার্ট। 4টা থেকে 4:45 AM ঘুম থেকে উঠা, ফ্রেশ হওয়া এবং ফজরের নামাজ আদায়। 4:45 থেকে 7টা AM কলেজের সিলেবাস অনুযায়ী সকালের পড়া শেষ করা, কোনো ফাঁকিবাজি চলবে না। 7টা থেকে 8টা AM রান্নাঘরে গিয়ে শুধুমাত্র বারিশের পছন্দ অনুযায়ী সকালের নাস্তা তৈরি ও পরিবেশন। 8টা থেকে 8:45 AM নাস্তা শেষ করে কলেজের জন্য রেডি হওয়া। 8:45 থেকে বারিশের সাথে একসাথে গাড়িতে করে কলেজের উদ্দেশ্যে রওনা। 2টা থেকে 3টা PM কলেজ থেকে ফেরা। চেঞ্জ করে বারিশের ব্যবহৃত কলেজের পোশাক নিজ হাতে পরিষ্কার করা, ওয়াশিং মেশিন ব্যবহার নিষেধ। 3টা থেকে 4টা PM বারিশের জন্য দুপুরের লাঞ্চ স্পেশালভাবে তৈরি করা। 4টা থেকে 6টা PM বিকালে বারিশের কাছে উপস্থিত হয়ে কলেজের পড়া রিভিশন দেওয়া ও পড়া ধরা। 6টা থেকে 7টা PM মাগরিবের নামাজ ও বারিশের জন্য বিকেলের হালকা নাস্তা চা তৈরি করা। 7টা থেকে 10টা PM বারিশের দেওয়া সমস্ত হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা। 10 PM রাতের খাবার বানিয়ে খাবার খেয়ে সোজা বিছানায় যাওয়া। রুটিনে নিচে আরও কী কী কঠিন নিয়মকানুন লেখা ছিল তা পড়ার ধৈর্য ঝিলমিলের আর থাকলো না। ওর আগে ফুসতে ফুসতে কাগজটা বিছানায় আছাড় মেরে বলল, মানে কি এসবের? আমি এগুলো করব মানে? আপনার এই বিশাল বাড়িতে রাঁধুনি আছে, শেফ আছে, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন আছে, তাহলে আমি কেন এসব করতে যাব? হ্যাঁ, বাড়ির অত্যন্ত নির্লিপ্ত গলায় বলল, সকালেই তোমাকে বলেছিলাম আমার এখানে থাকতে হলে আমার সব হুকুম মেনে চলতে হবে। তুমি নিজেও মাথা নেড়ে রাজি হয়েছিলে। এখন যদি এগুলো তোমার নিয়মে না কুলায় তবে স্পষ্ট করে বলো, আমি এখনই তোমায় তোমার বাপের বাড়ি রেখে আসছি। বারিশের এই আলটিমেটাম ঝিলমিল একদম দমে গেল। সে তখন বুঝতে পারেনি ও একটা আস্ত জল্লাদের পাল্লায় পড়েছে, আর তার হুকুমগুলো এমন ভয়ঙ্কর হবে যে মেয়ে নিজের এক গ্লাস পানি নিজে ঢেলে খায় না, সে নাকি জলজান্ত খাবার জন্য ভোরবেলা উঠে রান্না করতে যাবে। নিজের একটা ওড়না কোনোদিন কাচেনি যে মেয়ে, সে এখন এই লোকের গায়ের ঘামে ভেজা কোট শার্ট ধোবে। ভাবতেই ওর গা রেডি করে উঠল। ঝিলমিল সোজা হয়ে দাঁড়িয়ে জেদি গলায় বলল, আমি এগুলোর একটাও পারবো না।
ব্যাস। বারিশের মুখের ভাব 1 সেকেন্ডে বদলে গেল। সে এক ঝটকায় দ্রুত এগিয়ে এসে ঝিলমিলির হাতটা শক্ত করে চেপে ধরল, টেনে দরজার দিকে নিয়ে যেতে যেতে বলল, তবে চলো, এখনই চৌধুরী ভিলাতে রেখে আসছি। বারিশের এই এক রুখা জেদ দেখে ঝিলমিলি এবার সত্যি ভয় পেয়ে গেল। বাড়ি ফিরে গেলে তো সব শেষ। ও যেই কারণে বিয়ে করেছে, যা তার উদ্দেশ্য, তার কিছুই হবে না। উল্টো জারিফ আরো হাসবে, বিদ্রুপ করবে, আর দাদিমা তো ওকে ঢুকতেই দেবে না। ঝিলমিল ছিটকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলল, না, আমি যাব না। তাহলে চুপচাপ যা বলেছি চোখ কান বন্ধ করে পালন করো। বারিশের গলার স্বর বরফের মতো ঠান্ডা। কান্নায় টুটুম্বুর হয়ে উঠল মেয়েটার চোখ দুটো। কুপিত গলায় অত্যন্ত অসহায়ভাবে বলল, আপনি কেন আমার সঙ্গে এমন করছেন? আমি কেন এগুলো করব বলুন তো? আমি এগুলোর একটা কাজও পারি না। প্লিজ পড়ালেখা বাদে বাকি সব রুটিন কেটে দিন। বাড়ি সরে কান্না ভেজা মুখের দিকে এক পলক তাকালো, কিন্তু তার মনে বিন্দুমাত্র মায়া দয়া হলো না। সে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, কালকে ভোর থেকে অনেক কাজ করতে হবে তোমায়, এনার্জি বাঁচাও। কথাটা শেষ করেই বারিশ বেডসাইড ল্যাম্পের সুইচটা অফ করে দিল। এক নিমিষে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল পুরো রুম। তারপর খাটের এক পাশে গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ল। ঝিলমিলা সেই অন্ধকারের মাঝেই বিছানায় স্তব্ধ হয়ে বসে রইল। ওর এক হাতে তখনও সে রুটিনের কাগজটা ধরা। অন্ধকারের মাঝে কাগজটা দেখা না গেলেও ওটার প্রতিটা শব্দ ঝিলমিলের মনে হচ্ছিল তার স্বাধীনতার উপর এক একটা মরণ কামড়। সে চাইলে এই মুহূর্তে চলে যেতে পারত, কিন্তু জারিফ তো ওর সাথে অন্যায় করেছে। এভাবে অর্ধেক পথ ছেড়ে চলে গেলে জারিফ ওকে আরো জঘন্য কথা শোনাবে। 2 মাস আগেও তার জীবন কত সুন্দর ছিল, ভাবতে ওর বুকটা ভেঙে আসছে কান্নায়। তখন না ছিল জারিফের থেকে পাওয়া প্রতারণা, আর না ছিল এই রাবিশ। 2 মাস আগে আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা, পুরো ধরনী ধূসর চাদরে ঢাকা। মেঘের সে গাঢ় অন্ধকারে বিকালের আলোটুকু ম্লান হয়ে চারপাশটাকে সন্ধ্যার মতো থমথমে দেখাচ্ছে। চৌধুরী ভিলার এক কোণে ঝিলমিলের শোবার ঘরের জানালা। সেই জানালা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ডালপালা ছড়ানো পেয়ারা গাছটা বাতাসে মৃদু দুলছে। জানালায় রাখা ছোট্ট সাউন্ড বক্স থেকে ভেসে আসছে রিমঝিম ধারাতে গানের সুর। বৃষ্টির ছাটে ভেজা গাছের এক পাশের একটি ডাল একটু পরপরই নড়ে উঠছে। ঠিক সেই মুহূর্তেই চৌধুরী ভিলার প্রধান গেটে এসে দাঁড়ালো বারিশ। পরনে তার লাল রঙের হাতা কাটা গেঞ্জি আর কালো প্যান্ট। গেট দিয়ে ঢুকেই তার চোখ গেল পেয়ারা গাছটার দিকে। এই সময় গাছের উপর ওটাকে সেটা একটু খুঁটে দেখার চেষ্টা করলো সে। তবে উপরে ডালপালায় থাকা মানবীটি কেবল পেছন দিকেই চোখে পড়ল। পরনে একটা পিঙ্ক কালারের টি শার্ট আর 4 কোয়ার্টার লেডিস জিন্স প্যান্ট। বারিশ হয়তো কৌতূহল বাড়ালো না, তার নজর ওখান থেকে সরে এলো। মূলত মেহরাজকে ডাকতেই তার এখানে আসা। গল্পে আকাশের নাম পরিবর্তন করে মেহরাজ রাখা হয়েছে, তাই সে ধীর পায়ে সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে ঝিলমিল তখন মহাব্যস্ত। ডালের মগজে থাকা এক লোভনীয় পেয়ারা পাড়ার জন্য সে বেশ কিছুক্ষণ ধরে কসরত করছে। ঘরের জানালা গলে এ গাছে চড়েছে সে। বাড়ির কেউ যদি তার এই বাজরামি একবার দেখে ফেলে, তবে নির্ঘাত ওর ঠ্যাং ভেঙে দেবে। সে ভয়ে দ্রুত হাত পা চালাচ্ছে সে। তার উপর আবার বৃষ্টির ছোঁয়ায় গাছের ডালপালাগুলো বড় পিছলে হয়ে আছে। একটা পেয়ারা ইতিমধ্যেই কামড়ে ধরেছে ঠোঁটের মাঝে, আর হাত বাড়িয়ে অন্যটি ধরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ঝিলমিলের বিরক্ত লাগলো। যে জিনিসটা নাগালের বাইরে থাকে সেটাই কেন এত সুন্দর দেখায়। যেমন এই পেয়ারাটা অসম্ভব সুন্দর দেখতে, এত নিখুঁত আর টসটসে দেখতে। এটা কি আজ পেরে ঘরে না ফিরতে পারলে রাতে ওর চোখে কিছুতেই ঘুম আসবে না। যে চেপে বসলো মাথায়। ঝিলমিল এবার ডালের একদম শেষ প্রান্তে চলে এসেছে। ভারসাম্য বজায় রাখতে নিজের পায়ের দুটো বুড়ো আঙ্গুলের উপর সমস্ত ভর ছেড়ে দিল। শরীরটাকে যতটুকু সম্ভব প্রসারিত করে পেয়ারাটার বোটা হালকা ছুঁয়ে ফেলেছিল। কিন্তু ঠিক তখনই অঘটনটা ঘটল। পায়ের নিচের ভেজা ডালটা থেকে আচমকাই ফসকে গেল ওর দুটো পায়ে। ভারসাম্য হারিয়ে ডালপালা ভেঙে সোজা নিচের দিকে পড়ে যেতে লাগলো সে। মুখে পেয়ারাটা শক্ত করে চেপে থাকায় এই চরম বিপদে গলা ফেটে কোনো চিৎকারও বের হলো না। আসন্ন পরিণতির কথা ভেবে মেয়েটার তীব্র আতঙ্কে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। পড়ে গিয়ে মরে গেলে তো গেলই, তবে হাত পা ভেঙে যতটুকু অক্ষত থাকবে বাকিটা ওর মা ভাঙবে।
কিন্তু মাটিতে আছাড় খাওয়ার সে ব্যথাটা ঝিলমিলের শরীরে অনুভূত হলো না। শূন্যে ভাসতে ভাসতে আকস্মিকভাবে শক্ত আর প্রচণ্ড বলিষ্ঠ কোনো অস্তিত্বের মাঝে সে থমকে গেল। পতন ঠেকাতে অবচেতনেই ওর দুটি হাত গিয়ে জড়িয়ে ধরলো কারোর চওড়া কাঁধ। শূন্যে ঝুলতে থাকা পা দুটো ছিটকে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে বেষ্টন করে নিল কারো শক্ত কোমর। হঠাৎ নিজেকে এমন নিরাপদ আশ্রয় আবিষ্কার করে বন্ধ চোখের মাঝে ভ্রু কুঁচকে উঠল কিশোরীর। হাতের নিচে নরম মাটি বা গাছের ডালের বদলে অন্য কিছু একটা টের পেয়ে ওটা ছুঁয়ে দেখার চেষ্টা করলো সে। আঙুলের স্পর্শে মনে হলো কোনো মানুষের চড়া বুক এটা। সংশয় নিয়ে অবশেষে নিজের চোখ মেলে তাকালো ঝিলমিল। তাকাতেই বিস্ময়ের চোখ দুটি চড়ক গাছ হয়ে গেল। চোখের সামনে তার অত্যন্ত সুদর্শন যুবক, যার দেখানো চোখ জোড়া স্থির হয়ে আছে ঝিলমিলের উপর। ঝিলমিলের মুখে কামড়ে ধরা সেই পেয়ারাটার অন্য প্রান্তটি যুবকের ঠোঁট স্পর্শ করে আছে। যুবকের ভেজা চুলগুলো থেকে দু এক ফোঁটা জল কপাল বেয়ে গড়িয়ে পড়ছে নিচে। মেয়েটাকে এভাবে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে যুবকটি নিজের মুখ বাড়িয়ে ঝিলমিলের ঠোঁটের ফাঁকে থাকা পেয়ারাটা নিজের মুখে নিয়ে এক ঝটকায় ওটা ছুঁড়ে ফেলে দিল অন্য পাশে। গম্ভীর গলায় সে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, কে তুমি? পেয়ারা চুরি করেছিলে কেন এখানে? ঝিলমিল তখনও ঘুরের মধ্যে। যুবকের প্রশ্ন শুনে সে ঝটপট ওখান থেকে নেমে যেতে চাইল, কিন্তু তখনই খেয়াল করলো ওর দু পা তখনও ছেলেটার কোমরে শক্ত করে জড়িয়ে ধরে আছে। লজ্জায় আড়ষ্টতায় লাল হয়ে সে ছটফট করে বলে উঠল, ছাড়ুন, নামতে দিন আমায়। যুবকটি ওকে ছাড়লো না, আরো শক্ত করে ধরে রেখে বলল, না, আগে বলো কে তুমি, চোর কোথাকার? নিজের বাড়িতে চোর অপবাদ শুনে ঝিলমিলের ভেতরের যে চারা দিয়ে উঠল। সে গলা উঁচিয়ে বলল, আমি চোর নই, এটা আমার পেয়ারা গাছ। যুবকটি ভ্রু কুঁচকে তাকালো। তোমার মানে? ঝিলমিল এবার গায়ের জোরে লোকটার কোল থেকে নিচে নেমে এলো। পুরো শরীর বৃষ্টির ছাটে ভিজে একাকার। টি শার্টটা শরীরের সাথে লেপটে যাওয়ায় সে একটু অস্বস্তিতে পড়লো। তড়ি ঘড়ি করে দু হাত আড়াআড়ি ভাবে নিজের বুকের উপর ভাঁজ করে নিজেকে আড়াল করার চেষ্টা করে একটু ইতস্তত করে বলল, চাচু, আপনি হয়তো আমাকে চেনেন না, আমি ঝিলমিল, মেহেরাজ চাচুর ভাতিজি। তবে আমি আপনাকে চিনি। বারিশ। আপনি বারিশ, তাই না? না মানে বারিশ চাচ্ছু। যুবকের মুখের গম্ভীর ভাবটা এক পলকে বদলে গেল। চোখের দৃষ্টিতে এক অদ্ভুত জটিলতা ফুটে এসে কিছুটা চড়া সুরে জিজ্ঞেস করলো, তুমি কে? ঝিলমিল একটু বিরক্ত হয়ে ঠোঁট উল্টে বলল, বললাম তো আমি ঝিলমিল। তুমি আলতাফ চৌধুরীর মেয়ে? বারিশের গলায় এবার চরম বিস্ময়। সে খুব অবাক হয়ে উপর নিচ খুঁটিয়ে দেখল সামনে দাঁড়িয়ে থাকা এই চঞ্চল কিশোরীকে। ঝিলমিল নিজের ভেজা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বেশ বুক ফুলিয়ে জবাব দিল, হ্যাঁ। বারিশ চোখের পলক ফেলতে ভুলে গেল, কিন্তু নিজের ভেতরের অবাক ভাব সে বুঝতে দিল না কিশোরীকে। তুমি না ছোট ছিলে? তো আমি কি এখন বুড়ি হয়ে গেছি? বেশ ছেঁচিয়ে উঠে বলল ঝিলমিল। বারিশ আর কোনো জবাব দিল না। মুখে কিছু না বললেও তার গভীর চোখের দৃষ্টি তখনও এই মেয়েটার উপরে স্থির হয়ে রইল। ঝিলমিল আর তাকে পাত্তা না দিয়ে হনহন করে ঘুরে মাটিতে ছিটকে পড়া পেয়ারাগুলো একে একে তুলে নিতে লাগলো। চারটি পেয়ারা দুই হাত ভরে তুলে নিল। আরেকটা তুলে নিতে অমনি হাতের ভারসাম্য হারিয়ে আগেরগুলো টুপটাপ করে নিচে পড়ে গেল। মেয়েটা বিরক্তি মিশে পুনরায় সেগুলো তুলতে যেতে বাকিগুলো কুল গলে আবারও ঘাসের উপর ড্রপ খেলো। কোনোভাবেই সে একসঙ্গে সবগুলো তুলতে পারছিল না। ঝিলমিলের কাণ্ড কারখানায় বারিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। এক পর্যায়ে সে ধীর পায়ে এগিয়ে সে নিজের বড় এক মুঠোতেই মাটিতে পড়ে থাকা সবকটা পেয়ারা অনায়াসে তুলে নিল। তারপর বেশ হুকুমের সুরে বলল, ভেতরে যাও, আমি এগুলো নিয়ে দিচ্ছি। ঝিলমিল তড়িৎ গতিতে মাথা ডানে বামে নাড়িয়ে সোজা বারণ করে দিল, আপনি যান, আমি ওদিক দিয়ে ভেতরে যাব না। ভ্রু ভাঁজ ফেলে গম্ভীর গলায় জানতে চাইল বারিশ, কেন? এমনিতেই বৃষ্টিতে ভিজে একাকার হয়েছি, তার ওপর আবার গাছে উঠেছি শুনলে আম্মু একদম কাঁচা চিবিয়ে খাবে। বারিশ একটু অবাক হয়ে চারপাশটা দেখে নিয়ে বলল, তাহলে ঘরে ঢুকবে কিভাবে? কেন এখান দিয়ে? ঝিলমিল বেশ চটপটে ভঙ্গিতে হাত উঠিয়ে নিজের শোবার ঘরের খোলা জানালা আর লাগোয়া ছোট বারান্দাটার দিকে ইঙ্গিত করলো। যার সহজ মানে হলো সে আবার ওই পেছনে গাছ পেয়ে উপরে উঠবে। বারিশের চোখে বার কপালে উঠল। বলল,
এসেছিলে কিভাবে? এখান দিয়েই। বাদর? কি বললেন? কিছু না। দূর থেকে ঝিলমিলের মায়ের কণ্ঠ ভেসে আসছে। ঝিলমিল তড়িঘড়ি করে পেয়ারা গাছের দিকে যেতে চাইল, তবে বাড়ির টি শার্টের পেছনের অংশ টেনে ধরে বলল, চুপচাপ মেইন দরজা দিয়ে বাসায় ঢুকবে। চলো আমার সাথে। কথাটা বলে সে ঝিলমিলকে প্রায় একরকম টেনে হিঁচড়ে সদর দরজার দিকে নিয়ে যেতে থাকে। ঝিলমিল রেগে মেগে চেঁচাতে গিয়ে মায়ের ভয়ে মুখ খুলতে পারে না। গলার স্বর যতটা সম্ভব নামিয়ে ফুঁসতে ফুঁসতে বলতে থাকে, আরে ছাড়ুন, কি করছেন কি? হাতটা ছাড়ুন বলছি। কিন্তু এই পাথরের মতো শক্ত হাতের গ্রিপ থেকে নিজেকে মুক্ত করার সাধ্য ওর ছিল না। আলটিমেটলি চৌধুরী ভিলার মেন গেট দিয়েই বাড়ির সুখে ভেতরে নিয়ে প্রবেশ করে। চৌধুরী ভিলার লিভিং রুমে তখন বিকেলের চার বেশ একটা জমজমাট আমেজ। সবাইকে চা নাস্তা পরিবেশন করে নাজমা বেগম সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে উপরের ঘরের দিকে তাকিয়ে মেয়েকে ডাকছিলেন। তখনই সদর দরজার দিকে চোখ পড়ে আলতাফ চৌধুরীর। মেয়েকে ওই অবস্থায় দেখে তিনি সোফায় বসে হাঁক ছাড়েন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।